ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম জানালাম আজকের এই বিশেষ লাইভ। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে যুক্ত হইছুন, আমি সারোয়ার আছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং সব যার যার অবস্থা থেকে নিজের গুছালো পরিপাটি এবং পরিকল্পনার মধ্যে রাখছুন। আমি যেখানে আছি আমার পেছনে চমৎকার সুন্দর যে পার্ক আছে সেটা দেখতে পাররা, সেটাও আপনারা দেখবা, কোনো সমস্যা নাই। আমার সামনে আরও মনোরম সুন্দর একটা দৃশ্য আছে, যে দৃশ্যটা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকে এই দৃশ্য দেখানি বা পার্কর যে সৌন্দর্য সেটা সম্বন্ধে আলোচনা করার লাগে আইছিলাম। এরই মধ্যে আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখছেন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটা ঘটনা সম্প্রতি গত ৩-৪ দিন আগে বাংলাদেশে সংঘটিত হয়েছে, যেটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সামাজিক মাধ্যম সহ লোকমুখে বেশ ভাইরাল হয়েছে। এবং এই ভাইরাল হওয়ার পিছনে কারণও রয়ে গেছে। এই কারণগুলো কিতা এবং কেন এটা ভাইরাল হইল, এটা নিয়ে আলোচনা করলে আমাদের কিতা লাভ হইব, আমরা এটা থেকে কোন শিক্ষাটা গ্রহণ করতে হইব, এবং এই ঘটনার নেপথ্যে আসলে কিতা রয়ে গেছে গিয়া, এবং এই ঘটনার সর্বশেষ আপডেট কিতাব, এই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভ যুক্ত হয়েছেন, প্রথমে আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে নেবার, কারণ সমাজও এমন কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে যা আমরা লাগি শিক্ষা এবং নিদর্শন হিসাবে সামনে আইয়। আমরা যদি সেগুলারে উপস্থাপন না করি, শুধুমাত্র উপস্থাপনা নয়, তার পাশাপাশি সেগুলো থেকে যদি শিক্ষা গ্রহণ করতাম না পারি, তাহলে অবশ্যই আমরা ব্যর্থ হইব এবং আমাদের এই প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম একই ট্র্যাপের মাঝে ফরিয়া ধ্বংস হয়ে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত রোববারে ঢাকা থেকে 11 বছরের একটা মেয়ে, শুভা নাম, আরাবি ইসলাম শুভা খুব সম্ভবত, আমি শুভাই বলিয়া তাই একটু সম্বোধন করি, সংক্ষিপ্ত নাম। তো এই 11 বছরের মেয়ে, যে কিনা মাত্র 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, সে হঠাৎ করে ঢাকা থেকে উধাও হয়ে যায়। সে ঢাকা থেকে উধাও হওয়ার পর 11 বছরের মেয়ে, স্বাভাবিকভাবেই যারা অভিভাবক আসলা, বাবা মা আসলা, তাদের মনের মাঝে যে একটা ভীতি এবং একটা সন্দেহের জন্ম নেয় যে 11 বছরের মেয়ে কিভাবে উদয় হয়ে যায়, যে জিনিসটা মাথার মাঝে কখনো আইছে না। যাই হোক, তারা এই 11 বছরের মেয়েটা যখন নিখোঁজ হয়ে গেল, তখন থানাতে একটা ডায়েরি করা হইল। এর নেপথ্যে কিছু ঘটনা আছে যে কিভাবে এই মেয়েটা ঢাকা থেকে উদাও হইল, এটাও আমি কইলেই তাইলে ধারাবাহিকভাবে গেলে আপনারা বুঝতে পারবা। এবং এই আজকের এই লাইভ থেকে আমরা যথেষ্ট শিক্ষা অর্জন করার চেষ্টা করব, কারণ ও কারণে শিক্ষা অর্জন করার চেষ্টা করবো। আমি একটু সময় অপেক্ষা করবো, আমি চাইমু যে আরও বায়ু হলাইয়া আমরা লোকে যুক্ত প্রায় 50 জনের মতো এর মধ্যে লাইভের মধ্যে যুক্ত হয়েছেন। আপনারা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে নেওয়া, কারণ যেই ঘটনাটা নিয়ে আলোচনা করার দিলাম, সেই ঘটনাটা আজকে একজনের লগে ঘটছে, কালকে আপনার লগে ঘটতে পারে, আমার লগে ঘটতে পারে, সমাজের যে কোনো মানুষের লগে ঘটতে পারে। এবং এই ঘটনা থেকে আমরা নিদর্শন যেগুলো, সেগুলা আমরা ধারণ করার দরকার, সেই ঘটনাতে শিক্ষা যেগুলো, এগুলো আমরা গ্রহণ করার দরকার। এবং সেই অনুপাতে আমরা নিজেদের জীবন চলার পথে নিজেদেরকে কিভাবে এগুলাতে দূরে রাখতাম পারি, এবং এগুলাতে সতর্ক থেকে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরই কিভাবে আমরা নিরাপদ রাখতাম পারি, এই শিক্ষাটা অর্জন করতে হইব। তো দর্শক, এরই মধ্যে প্রায় 100-র কাছাকাছি আমাদের লগে যোগ দিচ্ছেন। আমি তাইলে মূল ঘটনাটা যাই, যে যেই মেয়েটা, শোভা নামের যেই মেয়েটা, এটা মাত্র 11 বছর বয়স আছে, 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী আছিল। তার মা ক্যান্সার রোগে আক্রান্ত আসলা, এবং এই মেয়েটা গত 2 মাস থেকে তারা মায়ের ক্যান্সার চিকিৎসার লাগে ঢাকাতে অবস্থান করা। মূল বাড়ি হইল কি বরিশাল, মনে রাখবা যে মূল বাড়ি হইল কি বরিশাল। তো তারা যখন ক্যান্সারের চিকিৎসা করা, গত রোববারে হঠাৎ করে দেখা গেল, একটা জিনিস মনে রাখবা, যখন আমরা গ্রাম থাকি বা মফস্বল থাকি বা অন্য কোনো শহর থাকি, নতুন কোনো শহরও আই, তখন সবকিছুই আমাদের কাছে নতুন থাকে। তখন কোন দিকে কোন জিনিস ঘটবো এটা অত সহজে বোঝা যায় না। এরপরে আমরা উপরে যে বিপদগুলো হয়, সেই বিপদ কেন্দ্রিকও আমাদের চিন্তা ভাবনা থাকে। তো এই মেয়েটা, 11 বছরের মেয়েটা নিয়ে ঢাকা যাওয়ার পরে গত রোববারে হঠাৎ করে দেখা যায় যে এই মেয়েটা নিখোঁজ হয়ে গেছে, অর্থাৎ তারা আর খোঁজাখুঁজি করে পাওয়া যান না। অনেক খোঁজাখুঁজির পর যখন মেয়েটারে আর পাওয়াই গেল না,
তখন থানাত গিয়ে একটা জিডি করা হইলো এবং সাথে সাথে যেহেতু মেয়েটা 11 বছর এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেটা রয়ে গেছে সেই পরিস্থিতি অনুপাতে অনেকের ভিতরে অনেক জনের সন্দেহ সংশয় অনেক ধরনের ধারণা অনেক কিছু সৃষ্টি হওয়া শুরু হইলো। তো আমি আবার বিভিন্ন গণমাধ্যমে দেখছি কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক বিশেষ কোনো একটা দলের নাম নেওয়া হইরা বলি এটা অমুকর খাজ হইতে পারে এটা অমুকর খাজ হইতে, এগুলো সব প্রপাগান্ডা আছে। মূল ঘটনা যেটা সেটা হইল কি যে জিডি করা হয়েছে, জিডি করার পরে তো তার খোঁজা শুরু হয়েছে। রোববার দিন জিডি করা হয়েছে, রোববার দিনও নিখোঁজ হওয়া হয়েছে, নাই খবর নাই। পরবর্তীতে দেখা গেল সোমবারে অর্থাৎ গত পরশু দিন দেখা গেল যে এই যে মার্কেট, যে মার্কেট থেকে কৃষি মার্কেট নাকি তার নাম আছে, যেই মার্কেট থেকে মেয়েটা নিখোঁজ হয়েছে সেই মার্কেটের বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি গুলা চেক করা হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি চেক করে দেখা গেল যে এই মেয়েটা একটা নির্দিষ্ট সময় সকালবেলা অথবা দুপুরবেলা যেটাই হোক আমার পুরোপুরি মনে নাই, একটা ছেলের হাত ধরিয়া এই মার্কেটের মধ্যে হাঁটাহাঁটি করে এবং এখান থেকে আস্তে আস্তে তারা বারোইয়া গেছে গিয়া। তখন নিশ্চিত হওয়া গেল যে এই মেয়েটা আসলে অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে না, অথবা অন্য কোনো কারণে আসলে না। আমরা দেশের ছেলে ধরা আছে, অনেকে কিডনি দরিয়া নিয়ে কিডনি বেচিলায় বা নানান কারণে অসৎ ডাকাতি করে বা কেউ কিডন্যাপ করে, কেউ গুম করে, নানান ধরনের অনেক কিছু আছে। যখন এই ফুটেজগুলো দেখা গেল তখন বোঝা গেল যে না, যেই সাবলীল ভঙ্গিতে আমরা গতকালকে দিনের দুপুর সকালকুর দিকে আমরা এই ফুটেজগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন মিডিয়ার মধ্যে এগুলো প্রকাশিত হওয়ার পরে আমরা দেখলাম যে যেভাবে একটা ছেলের হাত ধরি, ছেলের হাতে একটা ছোট্ট ব্যাগ আছে, এই মেয়েটা তাতে বোঝাই গেল যে এটা একটা প্রেমজনিত বিষয়। কিন্তু প্রশ্ন হইল কি যে এই মেয়েটা মাত্র 11 বছর বয়স। আপনারা একটু চিন্তা করবেন যে মাত্র 11 বছর বয়সের এই মেয়েটা প্রেমেরই বা কিতা বুঝে, এই প্রশ্নটা আপনাদের মাথার মাঝে রাখবা এবং আমরা এটার ব্যাখ্যা দিব যে আসলে প্রেমর লাগে কোনো বয়স লাগে না। এখন কিভাবে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে মানুষের জীবন এবং তার চিন্তাধারার কিভাবে উন্নতি হোকা আর অবনতি হোকা সেটা ঘটছে এবং যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই সংক্রান্ত আলোচনা সামনের দিকে আসবে ইনশাল্লাহ। তার আগে জানুক্ষা যে পরবর্তীতে কি তো হইল যে ছেলেটা দেখা গেল যে লাইভ ইয়ের মধ্যে সিসিটিভির মধ্যে ছেলেটা 20-22 বছরের। আজকে সংবাদপত্রের মাধ্যমে এটা কিছুক্ষণ আগে ক্লিয়ার হইল, আজকে হইল কি বুধবার, এখন থেকে ঘন্টা দেড়েক আগে এটা ক্লিয়ার হইল আসল যে এই ছেলেটার বয়স 21 বছর। ছেলেটার নাম হইল মুমিন, মেয়েটার নাম হলো শোভা, ছেলেটার নাম হলো মোমেন। তো কিভাবে এই নামগুলো আইলো, এই ছেলেই বা খেয়ে কিভাবে তারা সেখান থেকে পালাইয়া গেল, কোন উদ্দেশ্যে পালাইয়া গেল, এখানে পারিবারিক কোনো সমস্যা আসেনি বা মেয়েটাই বা কি বুঝলো, এই সংক্রান্ত আলোচনা আমি এখন একটু ঢুকবো। তো দেখা গেল যে গত রোববারে যখন জিডি করা হইল তখন তো তন্ন তন্ন করে সারা বাংলাদেশের সর্বত্র, যেহেতু এটা প্রত্যেকটা পত্রপত্রিকা, সামাজিক মাধ্যম এবং লোকমুখে এটা এমনভাবে ফলাওভাবে প্রচার হইল যে এইভাবে প্রচার হওয়ার ফলে কিন্তু বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো জায়গা হোক কেউ আর গোপন থাকতে পারে না। কোনো না কোনোভাবে আমরা অতীত বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট থেকে এই জিনিসগুলো দেখছি, তখন একটানে একটা সুরাহ ওই জায়গা। এর ফলে এটা যখন এই ফুটেজগুলো আইলো তো জিডি যখন হইল তখন পুলিশ তো লাগিয়ে গেল, পুলিশ লাগার পরে তখন দেখা গেল যে মানে ইন্টারনাল যে প্রসেস বা তদন্ত করে দেখা গেল যে ছেলেটার লগে গেছে সেই ছেলেটার বাড়ি হইল রাজশাহী জেলার, রাজশাহী বিভাগের নওগাঁ জেলা। সুতরাং সেখানে তারা র্যাব ফাঁসর একটা টিম গতকালকে রাত্রে সেখানে তারা ইয়ে করে, হঠাৎ করে সেখানে যায় এবং শুরু করে তল্লাশি শুরু করে। আগে তো ঘটনা হইল কি, এর আগে যখন পুলিশ এবং র্যাব কনফার্ম হইল যে এই ঘটনার সাথে জড়িত যে মুমিন, সে 21 বছর ছেলে এবং তার বাড়ি নওগাঁয়, গতকালকে দিনের বেলায় এই ছেলের বাবারে কিন্তু র্যাব এবং র্যাবের মাধ্যমে পুলিশের হেফাজতে আনা হয়, তদন্ত করা লাগে এবং জিজ্ঞাসাবাদ করা লাগে যে তাই কিছু জানোইনি। তো ছেলের বাবার বিবরণী হইলগি যে এই ছেলে গত সোমবারে অর্থাৎ রোববারে আরিছে, সোমবারে রাতের বেলা কিন্তু নওগাঁ তার বাড়ি নিয়ে আইছে এই মেয়েটারে এবং রাতের বেলা তারা এখানেই আসছিল। তবে তারা বিয়ে শাদী করছে কি করছে না এই সংক্রান্ত কোনো যখন জিজ্ঞাসা করা হয় ছেলের বাবা কিছু এটা আমি জিজ্ঞাসা না, এটা সময়ও মিলছে না, কিন্তু এর মধ্যে সব দিক দিয়ে ফলাও হয়ে গেছে গিয়ে এবং সকালবেলা তারা যখন বুঝতে পারলো যে পুলিশের তল্লাশি হইতে পারে, র্যাবের তল্লাশি হইতে পারে, সকালেই তারা এই ঘর থেকে পালাইয়া গেল। অর্থাৎ বাবার বক্তব্য অনুপাতে তাই এর বাইরে আর কোনো কিছু জানি না, তাই একটু হয়েছেন যে এখানে আসিল বাসাত, কিন্তু পরবর্তীতে গতকালকে অর্থাৎ মঙ্গলবারে সকালবেলা তারা পালাইয়া গেছে গিয়া।
আসলে তারা পালাইয়া খুব একটা দূরেই যায় না, যেহেতু জিনিসটা ফলাওভাবে প্রচারিত হয়েছে, মেয়েটার ছবি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এমনভাবে প্রচার হয়েছে যে এখানে পালাইয়া যাওয়ার কোনো পথ নাই। যাই হোক, শেষ পর্যন্ত আমি সংক্ষিপ্তভাবে কই যে শেষ পর্যন্ত পাশের বাড়িতে গিয়ে, পাশের একটা বাড়িতে গিয়ে যেখানে লুকাই আছে, সেখানে র্যাব ফাঁসর একটা টিম তারা অভিযান চালাইয়া মেয়েটারে উদ্ধার করছে, কিন্তু ছেলেটারে উদ্ধার করতে পারছে না। মেয়েটারে উদ্ধার করিয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মেয়ের একটা বক্তব্য এই মুহূর্তে সামাজিক মাধ্যমে খুবই ঘুরপাক, এবং মেয়ের বক্তব্য থেকে যে জিনিসটা আমরা জানলাম সেটা এখন তুলিয়া ধরব। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমরা লোকে লাইভে যুক্ত হইছুন, আমি সারওয়ার আছি এই মুহূর্তে, এবং আমরা আলোচনা করিয়া শোভা নামর যে মেয়েটা গত রোববার ঢাকা থেকে নিখোঁজ হয়ে যায় গিয়ে প্রেমিকার হাত ধরিয়া, সেই মেয়েটা কেনে নিখোঁজ হইল, কিভাবে তারে উদ্ধার করা হইল, উদ্ধার পরবর্তী তার কাছ থেকে যে বক্তব্য, তার যে ভাষণটা শোনা গেল, সেখান থেকে আমরা কিতাব পাইলাম, এবং এখান থেকে সেই প্রাপ্তি থেকে আমাদের জীবনে এই ধরনের কোনো কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন নেই, এই নিদর্শন সমাজে কি মেসেজ দেয়, এইগুলো নিয়ে এখন আলোচনা করব। আমি মেয়ের যে হারিয়ে যাওয়া, মেয়ের পালিয়ে যাওয়া অথবা মেয়েটা উদ্ধার সংক্রান্ত বিষয়টা সংক্ষিপ্তভাবে কিন্তু অভ্যন্তরে খই লইছে। যারা এই মুহূর্তে আমরা লোকে যুক্ত হইছেন, তারা পেপার পত্রিকাগুলো একটু ঘাটিয়া নিবা, বুঝে নিবা। আমরা মূল ফোকাস হইল গিয়ে যে মেয়ের বক্তব্য কিতা তা করে। আমি শুরুর দিকেও কইছি যে এই মেয়ে তার মার ক্যান্সার সংক্রান্ত চিকিৎসার লাগে গত 2 মাস থেকে মেয়ে এবং মেয়ের পরিবার তারা এক ফুফুর বাসাত তারা ঢাকা শহর আসলা, সেখান থেকে প্রতিদিন হসপিটাল আওয়া যাওয়া হইতো, এবং গত রোববার দিন হঠাৎ করে মেয়েটা মানে নিখোঁজ হয়ে যায়, এবং সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে তুলপাড় হওয়ার পরে সেই জিডি করা হয়, এবং পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে গতকালকে রাতে মঙ্গলবারে এই মেয়েটারে উদ্ধার করা হয় রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটা জায়গা থেকে, যেখানে এই ছেলেটা এই মেয়েটারে নিয়ে ও তার বাড়ি গেছিল গিয়া, এবং সেখান থেকে এর আগে সকালবেলা ছেলের বাবারে, অর্থাৎ মুমিন যে ছেলেটা, সেই ছেলের বাবারও কিন্তু গ্রেফতার নয়, জাস্ট নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের লাগে, এবং সেখান থেকে তথ্যের ভিত্তিতেই গতকালকে রাত্রে অভিযান চালাইয়া মেয়েটারে উদ্ধার করা গেছে পাশের বাড়িতেই, কিন্তু ছেলেটা এই মুহূর্তে পলাতক আছে। আউকা তাইলে আমরা এখন বুঝি যে আমরা আসলে এই মেয়েটা খিতা হয়েছে। মেয়েটারে যখন জিগানি হয়েছে, মেয়েটা কয়েকটা কথা হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্টগুলো আপনারা একটা নোট করবা, কারণ আপনার আমার এই বয়সের ফুড়ি থাকতে পারে, আপনার আমার এই বয়সের বোন থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, আমরা এটা থেকে সতর্কতা অবলম্বন করতে পারি। আমরা যদি এমনিতেই এগুলো নিয়ে আলোচনা করি না আর সারিয়া দিলেই, আমি কিছু মেসেজ আর আমি ইনশাল্লাহ পরে পড়িমু, আপনারা একটু লগে থাকবা। মেয়েটার বক্তব্য হইল কি, মেয়েটার এই ছেলের সাথে পরিচয় হয়েছে টিকটকের মাধ্যমে। দেখো, সামাজিক একটা মাধ্যম চায়নার তৈরি এই টিকটক নিয়ে আমরা অতীতে অনেক আলোচনা করছি। আমেরিকার মতো, স্বয়ং আমেরিকার মতো রাষ্ট্র এই টিকটক নিষিদ্ধ হওয়ার একটা পোর্শন, অর্থাৎ একটা পোর্শনের অর্ডার হয়ে গেছে, এই পরবর্তীতে রিভিউ করিয়া হয়তো এটা নিষিদ্ধ হইতে পারে। টিকটক একটা ভয়ানক সামাজিক ব্যাধি। একটা 11 বছরের মেয়ে, এই 11 বছরের মেয়েটা আপনি চিন্তা করুক, আপনার যদি বোন থাকে কাছে, আপনার যদি একজন মেয়ে থাকে বা আপনার প্রতিবেশী কেউ থাকে, একটা 11 বছরের মেয়ে সে কতটুকু প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ একটা 11 বছরের মেয়ের তো প্রথমত তার মনোমস্তিষ্কের যে প্রস্ফুটনের প্রয়োজন সেটা কিন্তু পুরোপুরিভাবে হয় না, নাম্বার 1। নাম্বার 2, জৈবিক যে প্রক্রিয়া, মানুষের যে একটা জৈবিক শারীরিক এবং জৈবিক যে একটা বিকিরণ বা একটা প্রক্রিয়া বা একটা প্রস্ফুটনের প্রয়োজন, সেটা কিন্তু এই 11 বছরে সম্পূর্ণরূপে হয় না, এটা কিছু কিছু হয়। তাহলে প্রশ্ন আইতে পারে যে জৈবিক, শারীরিক, মানসিক এই সমস্ত অবস্থানগুলো প্রস্ফুটনের পূর্বে এই মেয়েটা কিভাবে যে বুঝতে পারলো যে প্রেম করা, এবং কিভাবে এই মুমিন নামের ছেলের সাথে টিকটকে প্রেমে পড়লো, যে তাই থেকে আরো 10 বছরের বড় ছেলেটার বয়স হল 21 বছর, যেটা গণমাধ্যমে আমরা জানতাম পারলাম। এখন এই জিনিসটা আঁকা দেখো, আমরা এখানে একটা বিভ্রান্তিকর একটা ভুল জিনিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। যেমন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনারা দেখবা যে যখন যেমন ইংল্যান্ড আমি আছি, ইংল্যান্ড হইল কি 18 বছর হইলে তারা প্রাপ্তবয়স্ক ধরা হয়। আসলে প্রাপ্তবয়স্ক না, বিয়া শাদী থেকে নিয়ে ওগুলা যোগ্য ধরা হয়। আবার কোন দেশে 16 বছর আছে, কোন দেশে 15 বছর আছে, কোন দেশে 22 বছর আছে, কোন দেশে 20 বছর আছে, এটা এলাকা অনুপাতে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা সৃষ্টি করছেন, সেই সৃষ্টির প্রক্রিয়ায় আল্লাহ এই ধরনের কোন বয়সে আমরা লিমিটেড করে দিচ্ছেন বলে ও বয়স হইলে তুমি যৌবন
পদার্পণ করবাই, ও বয়স হইলে তুমি প্রাপ্ত বয়স্ক হইবা, ও বয়সে তোমার এই কাজগুলা করা যাইব, এই বয়সে এই কাজগুলা করা যাইব না। এর উত্তর হইল কি হ্যাঁ এবং না, দুইটাই। আমরা বুঝতে হইব যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে যখন, যেহেতু আমরা যে কথাগুলোই মাতি না কেন সেগুলো ইসলামের ভিত্তিতেই মাথা লাগবে। একটা কথা প্রচলিত আছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তারা আনহাকে নিয়ে, সেখানে বয়সের একটা বিষয় রয়েছে। আসলে এই জিনিসগুলা এখনই সাইন্টিফিক ভাবে প্রমাণিত করা যাব যে আসলে এগুলো আমাদের অনেক বিভ্রান্তি আছে এবং এগুলা বয়স দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। যেমন ধরো আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি বা আমার মেয়ে ওদেশে জন্মগ্রহণ করছে, ধরো আমার কথাই বাংলাদেশের মাটি, তার প্রকৃতি, তার আবহাওয়া অনুপাতে আমার শারীরিক একটা গঠন, আমার একটা জৈবিক প্রক্রিয়াকরণ একটা জিনিস রয়ে গেছে গিয়া, এটার একটা সময় আমি মনে হয় বাংলাদেশের মাটি অনুপাতে হয়তো 10-15 বছর বা 15 বছর যৌবন পাইছে। আবার আমার সাথে জন্ম নেওয়া পৃথিবীর অপর প্রান্ত হয়তো মরুভূমির দেশ হইতে পারে, অন্য কোনো দেশ হইতে পারে, সেখানে দেখা গেছে যে একটা ছেলে 12 বছরেও যৌবন ফাইলায়। তো এটার আসলে সুনির্দিষ্ট কোনো সময় বা ইয়ে নাই। এটা হইল কি মানুষের শারীরিক গঠন নাম্বার 1, নাম্বার 2 হইল কি যে জায়গায় যে জন্মগ্রহণ করে সেখানকার আবহাওয়া এবং সেখানকার পরিস্থিতি তার শারীরিক গঠন রে এবং তার যে জৈবিক যে আবেদনমূলক যে সমস্ত জিনিস এগুলোর প্রস্ফুটন ঘটায়। এই জিনিসটা আমি শঙ্কিত, এটা আমি দীর্ঘ সাইন্টিফিক বর্ণনা যাইলাম না, আমরা যেহেতু এটা উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হইল কি মেয়েটা কইছে যে টিকটকের মাধ্যমে প্রথম কথা হইল কি মেয়েটার ভিতরে এই জিনিসটা জন্মগ্রহণ করছে 11 বছর বয়সের মেয়ে। এটা অস্বাভাবিক কোনো কিছু না। কোনো 11 বছরের মেয়ে ফাইবা যে 15 বছরের যুবতীর মতো, আবার কোনো 11 বছরের মেয়ে ফাইবা একবারে ছোট, অর্থাৎ তার এখনো বুদ্ধিবৃত্তি, যৌবন এবং জৈবিক চাহিদাগুলো প্রস্ফুটিত হয়েছে না, এই ধরনের হয়। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি আপনার আশপাশে, আপনার গ্রামও, আপনার নিকটস্থ সব জায়গার মাঝে যখন দেখবা যে মেয়েরা এত ছোট এই বছর হয়ে যায়, এটা দ্বারা আপনি কখনো এই জিনিসটা মনে করতেন না যে আমার মেয়ে আজকে 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, এখনো 15 বছর হয়েছে না, এখনো 16 বছর হয়েছে না, এটা কোনো সম্ভাবনা নাই। যদি সে পালাইয়া যায় গিয়ে তাইলে সব দোষ আপনি দিবা খারে যার লগে পালাইয়া গেছে তারে। অন্যরে দোষ দেওয়ার আগে প্রথমে নিজে চিন্তা করবা যে আপনি কোন যুগর, আমি কোন যুগর, আর এই ছেলেমেয়েগুলো কোন যুগর। আমরা যুগ, আমরা সবকিছু প্রস্ফুটিত হইতে দীর্ঘ সময় লাগছে। এখন কোন সময় দিলা মানুষজন দেখবা যে 10-12 বছরের একটা ছেলে বা মেয়েরা যখন আমরা মোবাইল ফোন দেই, সেই মোবাইল ফোনের কারণে গিয়া তাদের অনেক যে অ্যাডাল্টারি যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু অগ্রিম জানি না। আগে দেখা গেছে যে অনেকের বিয়ার বয়স হয়ে গেছে, গিয়ে বিয়ার সময় তারা শিখে, রিয়েলি বাস্তবতেই একটা জিনিস, বিয়ার বয়স হয়েছে কিন্তু অনেক জিনিসই জানে না, অনেক কিছুই প্রস্ফুটিত হয়েছে না, জ্ঞানগুলা পুরাপুরি ভাবে প্রকাশিত হয়েছে না। কিন্তু এখন 10-15 বছরের ও কারণে হয়ে যায় যে বিভিন্ন কালচার, পৃথিবীর বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন মানুষের শিক্ষা, সংস্কৃতি, তাদের আদব আচরণ কায়দা, তাদের জীবন চলা, তাদের যে প্রচারণা, এইগুলা মানুষের উপরে বিরাট প্রভাব করে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে কই, সেটা হইল কি যে দেখা গেল যে আমরা কোনো এক সময় যখন 9-10 আসলাম, যে সাবজেক্টগুলো পড়ালেখা করিয়া মুখস্থ করতে করতে শিখতে বহু সময় লাগছে, এখন কিন্তু 9-10 স্টুডেন্টরা এই জিনিসগুলো আরো অল্প সময়ে তারা রপ্ত করতে পারে। কারণ কি প্রচুর পরিমাণে তথ্য, উপাত্ত, সূত্র এগুলা তারা সামনে আসে, যে কারণে আগে। তো এই জিনিসগুলো দিয়ে সংক্ষিপ্তভাবে আমি ওই জিনিসটাই বুঝাইতাম চাইলাম যে আসলে 10 বা 11 বছর বয়সটা এটা কোনো ফ্যাক্ট নাই। ফ্যাক্ট হইল গিয়ে আপনার পরিবেশ, ফ্যাক্ট হইল গিয়ে আপনার সমাজ ব্যবস্থা, ফ্যাক্ট হইল গিয়ে আপনি কোন অবস্থার মধ্য দিয়ে তারা লালন পালন করা, ফ্যাক্ট হইল গিয়ে তার চালচলন। আপনারা জানেন যে টিকটক এমন একটা নিয়ন্ত্রণহীন অ্যাপ আকি, যেটা এমন একটা নেশা, টিকটক বা ফেসবুক রিল বা ইনস্টাগ্রাম এগুলো মানুষের নেশার মধ্যে ফেলাই দেয়। তো এই মেয়েটা এবার নেশার মধ্যে পড়ে গেছে গিয়ে, এবং টিকটকের মাধ্যমে এই ছেলের সাথে তার পরিচয় হয়েছে, এবং সেই পরিচয়ের সুবাদ দরিয়া এর আগে কিন্তু মেয়েটার এই ছেলের লোকে দেখা হয়েছে না, কিচ্ছু না। যখন তারা ডাকাত আসিল, এই 2 মাসের সুযোগে মায়ের অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে, এবং মা যে এখানে আছে এই অবস্থায়, যেহেতু ছেলেটার ঢাকার একটা মার্কেটও কাপড়ের দোকানও খাস করতো, আমরা যতটুকু জানতাম পারছি। সুতরাং তারা তো বরিশাল থেকে একটা মেয়ের ডাকাত আইছে, তার মানে তার যে দীর্ঘদিন হইতে পরিচয় রয়ে গেছিল যে প্রেমিকর সাথে, তারে একবারে খাসে ফাইলিল এবং ডাকাত পরিচয় হইল, এবং সেই সূত্র ধরিয়েই ছেলেটা তারে নিয়ে গেল কি তার বাবার বাড়ি নওগাঁতে, এবং সেখানে নেওয়ার পর গতকালকে রাত্রে উদ্ধার অভিযান করিয়া উদ্ধার করা হয়েছে। এখন কত হইল কি 21 বছরের ছেলে, সেই বা কতটুকু পরিপক্ক, সেই বা কতটুকু ম্যাচিউর, এটাও যেমন একটা প্রশ্নের বিষয় আছে। অন্যদিক দিয়ে মেয়েটা তো একেবারে ইম্যাচিউর, অর্থাৎ কোনো ম্যাচিউর না। তাইলে এই মেয়েটা, মা অসুস্থ আছে, আপনারা খেয়াল করুকা, মা অসুস্থ আছে, কত মানুষ কি পরিমাণ
ক্রুয়েল হইলে, নিষ্ঠুর হইলে, কি পরিমাণ অন্ধ হইলে, বিভ্রান্ত হইলে, কি পরিমাণ সামাজিক অবক্ষয় দ্বারা মানুষ চাপু হইলে, প্রভাবিত হইলে, মানে অসুস্থ মা ভাই বোন এরারে অজানা একটা নগরী ঢাকা শহর রাখিয়া এই মেয়েটা প্রেমিকের হাত ধরিয়া 11 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র পলাও এইগুলো এটা আপনার আমার একটা চিন্তারে একটা জাগ্রত করে। আমি এটা চিন্তা করা লাগবে যে এই জিনিসটা সতর্ক থাকবা বাইরে হোক। দ্বিতীয় বিষয় হইল কি, মেয়েটা যখন বক্তব্য নেওয়া হয় তখন মেয়েটা তার বক্তব্য তার প্রশ্ন করা হয়েছিল যে তুমি খেনে গেলে কি, তখন যে উত্তরগুলা দিছে তার মধ্যে একটা জবাব খুবই মারাত্মক। সেটা হইল কি, মেয়েটা কইছে যে পারিবারিকভাবে শান্তি আসিল না, মানে কোন একটা জিনিস ভালো লাগে না তাই, মানে ওই যে কই মানে মায়ুসি বা এটারে হয় ফ্রাস্ট্রেশন বা বিষণ্ণতা বাংলায় হয়, এই ধরনের একটা রোগে ভোগের। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রেইজ হয় সুপ্রিয় ভাই বোন হল যারা এই মুহূর্তে আমাকে লাইভে আসুন, যে প্রশ্নটা হইল কি যে 11 বছরের মেয়ে, আমার বয়স 55 বছর, আমি যদি এখন ফ্রাস্ট্রেশনে থাকে, আমার মেয়ের বয়স 26 বছর, সে যদি ফ্রাস্ট্রেশনে থাকে, সে যদি বিষণ্ণতার মাঝে থাকে, তাহলে এটা একটা গ্রহণযোগ্য বিষয়। কারণ নানাবিধ চাপ, পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ, এরপরে আপনার নানা ধরনের অজ্ঞতা, নানান ধরনের ব্যর্থতা, নানান ধরনের হতাশা, এইগুলোর কারণে মানুষ বিষণ্ণ থাকতেই পারে, একটা সুনির্দিষ্ট বয়স থাকতো। কিন্তু 11 বছরের একটা মেয়ে যে সম্পূর্ণরূপে মা বাবার উপরে নির্ভরশীল, এই মেয়েটা যখন হইব বলে আমার কিচ্ছু বালা লাগতো না, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিয়া মেয়েটা শেষ পর্যন্ত 21 বছরের তার প্রেমিক মুমিনুর লগে পালাইয়া গেছে গিয়া। এই পরিস্থিতি লাগি তাহলে দায়ী কে? সুপ্রিয় ভাই বোন হল, এই পরিস্থিতি লাগি দায়ী শুধুমাত্রই আমরা যে বাবা মা তা নয়, আমাদের সমগ্র সমাজ ব্যবস্থাটাই ওই লগি এই পরিস্থিতির লাগি দায়ী। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হইব, কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সবকিছুই কিন্তু এই পরিস্থিতির লাগি দায়ী। এখানে আপনি দেখবেন পৃথিবীর বহু দেশ আছে যেখানে টিকটক নাই, ইভেন চায়না পর্যন্ত তারা নিজেরাই টিকটক বানাইয়া টিকটক রাখছে না। এর কারণ হইল কি, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে যারা আমরা রাষ্ট্র ক্ষমতাতে আছে বা পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতার মাঝে আইব, তাদের কাছে আমাদের বিনীতভাবে আজকে সিলেটি অনলাইন সহ তার পার্টনার মিডিয়া যতগুলো আসন, সিলেক্ট লন্ডন থেকে নিয়ে যত মিডিয়া থেকে এই লাইভটা প্রচারিত হওয়ার, আমরা একটা জোরালো দাবি হইল গিয়া যে অচিরেই এই জেনারেশন রে, এই প্রজন্ম রে রক্ষা করার লাগিয়া অচিরেই যেন বাংলাদেশ থেকে টিকটক রে বন্ধ করা হয়। সুপ্রিয় ভাই বোন, টিকটক বন্ধ করা খুবই প্রয়োজন, কারণ টিকটক যদি বন্ধ না হয়, অতীতে আমরা দেখছি অনেক হত্যাকাণ্ড হইছে, অনেক গুম হইছে, অনেক আত্মহত্যা হইছে। আজকে দেখলাম যে 11 বছরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী 21 বছরের মুমিনের লগে পালাইয়া গেছে শুধুমাত্র টিকটকের সোর্স ব্যবহার করিয়া। এটা তো হলো একটা জিনিস, সে তো পালাইয়া গেছে গিয়া, কিন্তু আপনি চিন্তা করুক আপনার বোন, আপনার ছেলে, আমার মেয়ে যারা পালাইয়া গেছে না, গরো আছে, বদ্ধ গরোর মধ্যে তারা কিতা করে, তারা এই টিকটকের মাধ্যমে অনেক অশালীন পাশ্চাত্য সভ্যতার অনেক নতুন নতুন যে ব্রেইন ওয়াশ করে, এই ধরনের অনেক গল্প শুনে, অনেক টিকটক দেখে, অনেক কিছু দেখে, এগুলোর মাধ্যমে তারা ব্রেইন ওয়াশ হয়ে যায়। ইসলাম থেকে বা যে ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ধর্মীয় সীমারেখা থেকে তারা বাইরে বাড়িয়ে যায়। এটা হইল কি বহুত বড় একটা ইস্যু। আরেকটা ইস্যু হইল কি যে পাশ্চাত্য সভ্যতা আপনারা জানেন যে এই যে পর্নোগ্রাফি থেকে নিয়ে নানানগুলা, এগুলো তাদের একটা খুবই ইজি বিষয়, এগুলো নিয়ে তারা কেউ করে বাধা দেয় না। তারা মনে করে তাদের সমাজও ছেলে মেয়েরা যখন 12, 14, 16 বছর বয়স বা 18 বছর বয়স হইব, এগুলা দেখলে তারা অভিজ্ঞতা অর্জন করবে। আমরা মনে করি এগুলা দেখলে মানুষের মননশীলতা এগুলা ধ্বংস হইব এবং অর পর্যন্ত, যেহেতু আল্লাহ তাআলা এগুলা নিজেই নিষেধ করিয়া দিলেছেন যে তোমরা কোন কাজ করতে পারবে এবং কোন কাজগুলা করতে পারতে না, এই বিষয়গুলো আমরা মাথায় রাখতে হইব। সুতরাং টিকটক বন্ধর দাবি, আমরা যে রাজনীতি করি, যে যত কিছুই করি না কেন, যারা রাজনীতিবিদ তারাও কিন্তু মানুষ, তারা কিন্তু ফেরেশতা না যে বাইরে থেকে এসে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও বউ ভগ্নী মাতা পিতা সবই আছে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে এই টিকটক দ্বারা মানে প্রভাবিত হইব এবং অ্যাডিক্টেড হইব, আসক্ত হইব। সুতরাং আজকে আমরা সুস্পষ্টভাবে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এই সরকারের প্রতি যত দাবি আছে, আপনি রাজনীতি কোনো সমস্যা নাই, আপনি প্রতিপক্ষ লোকে বিপ্লব করোকা, বিদ্রোহ করোকা, একে অন্যের কাদা ছোড়াছড়ি করোকা, কিন্তু শেষ পর্যন্ত তো কোনো না কোনো একটা দল আইবা রাজনীতির। আপনাদের কাছে আমাদের বিনীতভাবে এবং জোরালোভাবে আমাদের দাবি হইল কি এই টিকটক অচিরেই বাংলাদেশও বন্ধ করা প্রয়োজন। কারণ আপনি দেখো আমেরিকার মতো একটা
শক্তিশালী দেশ, সেখানেও কিন্তু টিকটক বন্ধের প্রথম পর্যায়ের একটা রায় ওই গেছে গিয়া। পরবর্তীতে কি হইব এটা আমরা পরবর্তীতে দেখবো। আর আপনি আমি তো বাংলাদেশি, আমেরিকানরা তারা এটা বন্ধ কেন করতো? তারা দেখে যে এটার প্রভাবে তাদের যে ইয়াং জেনারেশন, তাদের যে নতুন প্রজন্ম ধ্বংস, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল গিয়া যে আন্তর্জাতিকভাবে চায়নার একটা প্রভাব কিন্তু তাদের মানুষের মনমস্তিষ্কের মাঝে পড়ে যায়, যে কারণে আরো অনেক কারণ আছে। আমরা এগুলো নাও গেলাম, আমরা যদি শুধুমাত্র আমাদের ধর্ম, আমাদের সংবেদনশীলতা, আমাদের সতেজতা, আমাদের যে সৌন্দর্যতা, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে নমনীয়তা আছে, এইগুলোরে আমরা যদি বহাল রাখতাম চাই, তাইলে নট অনলি টিকটক, ইভেন ইনস্টাগ্রাম, এগুলো আসলে পুরোপুরি ইনস্টাগ্রামিতে তো ব্যবসা তো ব্যবহার হয়, কিন্তু বন্ধও করতে পারবা। আবার বন্ধ না করলে এগুলোর যে খারাপ যে দিকগুলো আছে, এগুলোর ফিল্টারিং ব্যবস্থা চালু করতে হইব। ফিল্টারিং ব্যবস্থা যদি চালু করেন, তাহলে অনেক জিনিসও ইচ্ছা করলে করা যাইতো না, মানে ঢুকতে পারতো না। তবে আমি মনে করি সবচেয়ে ডেঞ্জারাস হল টিকটক গুলা, কারণ টিকটকের কারণেই কিন্তু আপনার একটা মেয়ে, আপনি বা ছেলেরা আপনি স্কুলও দিলাম, স্কুলে দেওয়ার পরে সেখানে বন্ধু বান্ধবী অনেকের লোকে মিলিত হয় এবং তারা টিকটক মানে রিল দেয়। আপনি কি বাবা হিসাবে, প্যারেন্টস হিসাবে, মা হিসাবে কখনো কিন্তু ফিরিয়া দেখছেন যে আপনার ছেলের যে ফোন দিচ্ছেন, আপনার মেয়ের যে ফোন দিচ্ছেন, সেই ফোনের মধ্যে তারা কিতা করে? হয়তো আপনি চাইলেও এটা করতে পারতেন না। কারণ হইল গিয়া অনেক সময় আমাদেরও শিক্ষার অভাব আছে, জ্ঞানের অভাব আছে, প্রজ্ঞার অভাব আছে, সচেতনতার অভাব আছে, আমাদেরও দৈন্যদশা রয়ে গেছে, আর্থিক অনটন রয়ে গেছে, নানা কারণে আমরা কিন্তু সময়ের কারণেও গিয়ে আমরা অনেক সময় বাচ্চা কাচ্চারে সঠিকভাবে লুক আফটার করতে পারি না, যে কারণে বাচ্চারা যখন একটা সময় এইভাবে সুবার মতো যখন গড় ছাড়া হয়ে যায়, তখন হায় হায় মারি, আমরা মাথা মারি এবং আমরা থানাত গিয়ে জিডি করি এবং পরবর্তীতে কান্নাবান্না করি। সেই কান্নাবান্না পরবর্তীতে করার পূর্বে আজকে থেকে আমরা সতর্ক হয়ে যাই গিয়া। আমরা সরকার বন্ধ করুক অথবা না করুক, বাংলাদেশও আইটির, বাংলাদেশের যে কিতাব হইটারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি যারা করে আর কি, এরা যদি এগুলা ফিল্টারিং না করে এবং পরবর্তী সরকার যেগুলো বন্ধ করুক অথবা নাই করুক, আমরা যেন প্রত্যেকে সচেতন হয়ে যাই, আমরা সচেতনতাই কিন্তু একটা সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে পারবো। আমরা এই টিকটক, ইনস্টাগ্রাম এবং এমনকি ফেসবুক, কারণ এগুলো তো ধীরে ধীরে আমরা নিয়ন্ত্রণ বাড়ে লইয়া যার গিয়ে। আজকে সুবার ঘটনা কেন ঘটতো? আজকে ও কারণে ঘটছে, প্রথমত হইল কি যে সুবার অবাধ একটা স্বাধীনতা আছে। 11 বছরের মেয়ে সে ফোন ফাইলো কিভাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে সে 11 বছরের এই মেয়েটা কিভাবে পারিবারিক কারণে কেন আসক্ত এবং বিতৃষ্ণা এবং বিষণ্ণতার মাঝে আছে, এর লাগি পরিবার দায়ী। এরপরে হইল কি 11 বছরের মেয়েটা পালাইয়া গেল, এর ভিতরে প্রেমানুভূতি যেটা, এটা জন্ম নিল কিভাবে? আচ্ছা, জন্ম নিতেই পারে প্রাকৃতিক কারণে, যে এমন প্রকৃতি আমরা আশপাশে আমরা তৈরি করতাম, যে প্রকৃতি আমরা বালা জিনিসের লাগে উদ্বুদ্ধ করে, বালা খাজর লাগে আমরা জায়গায় তুলে। আর যদি আমরা এটা সচেতনতা না করতে পারি, তাইলে এইভাবে শত শত সুবা আপনার আমার ঘর থেকে প্রতিদিন শত শত মুমিনের লগে পালাইয়া যায়, এবং এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত। আমরা শুধুমাত্র আমি লন্ডন আছি, এখানকার পরিবেশ কত সুন্দর পরিবেশ, এখানকার স্কুল কলেজ সবকিছু একটা সৌন্দর্য আছে, এখানেও এইভাবে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো কিছু নাই। কিন্তু আমরা যে কাজটা করি সেটা হলো আমরা চেষ্টা করি আমরা তো বাচ্চিন্তর উপরে অধিক নজরদারি করার লাগে। কিন্তু নজরদারির একটা প্রক্রিয়া আছে। আপনি হুট করে যদি ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, হঠাৎ করে যদি প্রাপ্তবয়স্ক গিয়ালে জোর করেন, গালাগালি করেন, তাইলে কিন্তু এটা বুমেরাং হইব এবং এটা অন্যদিকে যাইব। এই জিনিসগুলো না করিয়া বরং আমরা একেবারে ছোট, যখন একটা শিশু অবস্থায় যখন থাকে, তাহলে কিশোরী অবস্থায় বা কিশোর থাকলে কিশোর অবস্থায় বা যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় পদার্পণের পূর্বেই তাদের মনের ভিতরে আমাদের সুসংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতিগুলারে এমনভাবে দিতে হইব যেন তারা বুঝতে পারে কোন জিনিসটা বালা, কোন জিনিসটা মন্দ না। সুপ্রিয় ভাই বোন হল, এটাই আছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। অনেকেই আমরা লোকে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেলের মধ্যে আরো অন্যান্য লাইভগুলা চলে। এমডি আমিনুর রহমান কইরা যে ভাই অনেক হুজুর আছে, তারা তো টিকটক করে থাকেন। চমৎকার সুন্দর এমডি আমিনুর রহমান ভাই একটা কথা কইছেন যে অনেক হুজুর আসুন। আমি এই সমস্ত হুজুর যারাই আসুন, যারা টিকটক করেন, প্রথমত ওই লোক আপনি আমি ও অন্য যারা আজকে এই বক্তব্যগুলো শুনরা, আমরা তাদের প্রথম বয়কট করি। তাই যত বড় মুফতি ওকা, আজহারি ওকা, সাজারি ওকা, যত বড় সৌদি ইউনিভার্সিটি, মাদানী ওকা, যত বড়, আমি কেউ স্পেসিফিক নাম লইয়া কইলাম না, আমি ডিগ্রিগুলা কইলাম, যে যত বড় ইয়োকা না কেন, ইসলামের এটা প্রয়োজন নাই যে টিকটক করিয়া আপনি বা ইনস্টাগ্রাম করিয়া, ফেসবুক করিয়া যে আপনি ইসলামের প্রচার করতে, এটা অত বেশি প্রয়োজন না। হ্যাঁ, আপনি করতে পারবা যদি এটার আপনি বালা দিকটা শালীনভাবে করতে পারেন। এখন অনেক হুজুর আসুন, আমি তাদের বিরোধিতা করি যারা টিকটকের মাঝে গিয়া নানান ধরনের তাদের ব্যবসার লাগি বা তাদের মাঝে ইনভাইট করুক, নানান ধরনের অঙ্গ ভঙ্গিমা, নানান ধরনের শব্দ, নানান ধরনের অশালীন অশুভ কথাবার্তা টিকটকের মাধ্যমে ভাইরাল করিয়া পরবর্তীতে তারা ওয়াজের ময়দানে একটা বিরাট
এই সমস্ত হুজুর তিনি যেই হোক তাদের আমরা নিজেরাই বয়কট করি। আমরা যদি বয়কট করি তাইলে কিন্তু তারা আইতা পারত না আমরা দিক দেয়া। প্রথমত হইলে তাদের কারণে ইসলাম কলুষিত ওর, বিতর্কিত ওর, তাদের কারণে মানুষের ভিতরে থেকে ধর্মকর্মর প্রতি অনীহা অনাস্থা সৃষ্টি ওর, তাদের কারণে মানুষজন ধর্মকর্মের হাসি উল্লাস পাত্রে পরিণত করে। এই জিনিসগুলা করা ঠিক নয়। এখন কেউ যদি এটা করেন তাদের আমরা নিজের থেকে বয়কট করা খুবই প্রয়োজন। আমি অনেক দেখি আসলে একটা প্রশ্ন অনেকে আবার এটারে ওইভাবে ডিফেন্ড করেন যে হুজুর তো নিজে এটা করে না, অনেকে খাটিয়া নিয়ে টিকটক করে, সেটা হইল গিয়ে অন্য একটা বিষয়। আমার কথা হইল গিয়ে অন্য খাটিয়া নিয়ে আপনার হাসি তামাশা গুলারে টিকটক করতো, আপনি হাসি তামাশা করার খুরাক অঙ্কিতা দেয়, আপনি কেন হাসি তামাশা করেন? আপনার লজ্জা নাই, আপনার শরম নাই? আপনি কিতা পড়ালেখা করিয়া জ্ঞান অর্জন করিয়া কোরআন হাদিস পড়িয়া কিতা আপনি বিনম্র হওয়া লাগে? আল্লাহ রসুলের কিতা কইছেন না, কোরআনও কিতা কোয়া হয়েছে না? যত মানুষ আধ্যাত্মিক এবং কোরআনিক এবং লেখাপড়া করবো তারা বিনীত হইব, বিনয়ী হইব। আপনার ভিতরে সেই বিনয় না থাকে তো আপনার ভিতরে অন্তরের ভিতরে কোরআন গেছে না। আপনি হাসি তামাশা করিয়া মানুষের দিনের পথে দাওয়াত করতে, এটা কোন ইয়র মাঝে পাইছেন? আল্লাহ নবী রাসূল সাহাবা একরাম খেয়ে হাসি তামাশা করছে, এই জন্য একটা নজির আপনারা দেখাইতে পারবানি, দেখাইতে পারত না। এমনকি এইভাবে শত শত লক্ষ লক্ষ মানুষ লিয়েও তো তারা মাহফিল ওয়াজ করছে না, মানুষ আইছে তাদের কাছে। কারণ কোরআনের মাঝে একটা কথা আছে, উপদেশ তুমি তারেও দো যে উপদেশ নোয়ার লাগে তোমার কাছে সেটা প্রণোদিত হইয়া আইব। উপদেশ দোয়ার লাগে আপনি মানুষ একত্রিত করে এটা প্রয়োজন নাই। এটা একটা সংস্কৃতি আমরা সমাজের মাঝে, এই সংস্কৃতিটার ভালো দিক আছে যেখানে আমরা এটা করি। তবে এই সংস্কৃতি যখন এইভাবে টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকও তামাশার পাত্র হয়ে যায়, তখন এটা বিষয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। অদূর ভবিষ্যতে যেন নাস্তিক সংশয়বাদী যারা আছে বা যারা ইসলাম বিদ্বেষী আছে, ইসলামের দুশ্মন আছে, যারা ইসলাম নাম হলেই তাদের চুলকানি হয়, তারা যেন এই সুযোগ নিয়ে ওয়াজ মাহফিল একসবে বন্ধ করে দেয়, এই ঘটনা যেন না ঘটে। তাইলে আমাদের দুই একজন হুজুর অখলোর, ইমাম অখলোর, আলেম অখলোর এই সমস্ত ফাতরামি ফাউলামির কারণে গিয়া আজকে আমাদের সমাজ ব্যবস্থার এই ধরনের প্রশ্নগুলো আমিন ভাই যে প্রশ্নগুলো করছেন, এটা আমিনের একক প্রশ্ন নয়। এই প্রশ্নগুলো আজকে শত শত মানুষ করে, হাজার হাজার মানুষজন করে। মানুষজন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, কি মানুষ বুঝতেও পারেন না যে কিতা করতো, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জিনিসগুলা বুঝেই যায় না। আল্লাহ কইরা যে তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আমারে ডাকো, আর কিছু কিছু আলেমকল আছে মানুষের হিকাইরা ওভাবে নাচানাচি করিয়া ডাকো, এগুলা সমস্ত কিছু বন্ধ করা দরকার। যাদের হৃদয়ের মাঝে খালা দাগ পড়ে গেছে তারাই এগুলা করবো। বিশ্বাস করুকা কোন আলেম ওলামা যারা অর্থের বিনিময়ে জ্ঞান দান করেন, অনেক যুক্তি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, হইতে পারে যে অর্থ না জায়েজ আছে, আপনারা জায়েজ করলেও খালি জায়েজ হইতো না। আপনারা যেভাবে জায়েজ করছেন এটার একবারে না জায়েজের প্রক্রিয়া নিছেন গিয়া। এমন অনেক আলেম আমি নিজে পর্যন্ত অনেক বড় বাংলাদেশের প্রমিনেন্ট ফিগার তারা লগে মাথার পরে এমন ইঙ্গিতে মারছো নাকি একজনে আমার লগে বাংলাদেশের কোন নাম করা, আমি এখান থেকে ফোন করছিলাম, তাই বুঝেও গেছে যে পয়সাটা অন্যর কাছে দিল। এই সমস্ত সংস্কৃতি বারোই আইতে আপনি তো ওখানে ইসলাম বেজ্জতীয় অনেকেই আমরা লগে জাকিয়া বেগম, হেলাল উদ্দিন, হাফিজ আহমদ সহ অনেক ভাই আমরা লগে যোগ দিচ্ছেন। সুপ্রিয় বন্ধু হল আমি আহমদ জুনায়েদ ভাই আমরা লগে যোগ দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা একটু সতর্ক হই। আমরা শুধুমাত্র আলোচনা শুনলেও হইতো না, আলোচনা শোনার পর এই আলোচনাটা আমরা একটু খতিয়ে দেখতে হইব যে বিষয় নিয়ে আমি যে আলোচনা করিয়া গেলাম, যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করা হইল, সেই বিষয়ের কোনো একটা খারাপ প্রভাব, কোনো একটা নিদর্শন, কোনো একটা দিক, কোনো একটা সিমটম, কোনো একটা সাইন আপনার পরিবারের মাঝে আসেনি, এই জিনিসটা মনে রাখতে হইব। আমরা যদি এখানে ব্যর্থ হই, আজকে দেখো প্রযুক্তিগত বিদ্যার কারণে গিয়া এই কথাগুলা আপনি তো অনেকের কাছে খুব সহজে পৌঁছানি সম্ভব। যদি এই বিদ্যা না থাকতো, আবার এই বিদ্যারে ব্যবহার করিয়াই, আচ্ছা এই বিদ্যা যদি না থাকতো তাহলে হয়তো আপনারা পত্রপত্রিকা বা অন্যান্য প্রিন্ট ভার্সন থেকে শুরু করে অন্যান্য কোনো না কোনো মাধ্যমে এই সংবাদগুলো জানলা এনে, আবার এই বিদ্যারে ব্যবহার করিয়াই কিন্তু এই সমস্ত অপকর্মগুলা গঠনীয়। তাইলে এখানে কি তা বিদ্যার কোনো দোষ আছে? বিদ্যার কোনো দোষ নাই। এই যে প্রযুক্তি যেগুলা পৃথিবীর মাঝে উদ্ভাবন করা হয়েছে, সেই প্রযুক্তিগুলা মানুষের কল্যাণও লাগে। আপনারা জানেন, আমি সবসময় একটা কথা কইয়া থাকি যে আপনারা জানেন যে ডিনামাইট, যে নোবেল আলফ্রেড ডিনামাইট যে বম আবিষ্কার করছিল, তাই কিন্তু যে বমটা আবিষ্কার করছে এটা মানব সভ্যতা বিধ্বংসী করা লাগে না, তাই আবিষ্কার করছিল এই জিনিসটা যে ভূগর্ভস্থ খনিজ যে সম্পদগুলা সেগুলার উত্তোলন করা লাগে, সেখানে বোম্বার্ডিং করিয়া। কিন্তু পরবর্তীতে এই আবিষ্কারের যে থিওরি, এটা পরবর্তীতে ব্যবহার করে আজকে সারা বিশ্বব্যাপী বমগুলা মানুষে বিদ্বেষ, হতাশা, সংগ্রাম এবং একে অন্যের হত্যা করার লাগে এগুলো আবিষ্কার করা। তো এই এখন কত হইল, যে প্রথম বানাইছে তো ভালো উদ্দেশ্যে বানাইছে, কিন্তু পরবর্তীতে আমরা এগুলার ব্যবহারগত দিক দিয়া খারাপ দিকে নিচে গিয়ে অনুরূপভাবে এই
আপনি ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, যত কিছু আছে মোবাইল ফোন থেকে সবকিছুই কিন্তু মানুষের কল্যাণ লাগে বানানো হয়েছে। অকল্যাণটা মানুষ নিজে ডাকিয়ে আনে। আল্লাহ তাআলা কোরআনের মাঝে কইন, মানুষ যা কিছু সঞ্চয় করে, যত কিছু শাস্তি ভোগ করে বা যত ফলাফল হে পায়, তার সবকিছুই তার নিজের হাতে কামাই করা। তো আল্লাহই যখন হইয়া দিলা যে সবকিছু আমাদের নিজের হাতে কামাই করা, তাইলে আমরা এটার পিছনে আর কোনো যুক্তি দিয়া এটার হালাল করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। সুপ্রিয় ভাই বোন হল, যারা এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত হয়েছিল, আমি একটু দেখাই এখানকার চমৎকার সুন্দর। আমি যে জায়গাটাতে অতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমারও দেখা, এবং আমরা এই মুহূর্তে যারা আমরা যোগ দিচ্ছিল, আমি এক সেকেন্ডে কইলেই যে আমরা আলোচনা করাতে আসলাম যে 11 বছর বয়স ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বরিশালের শোভা, তার প্রেমিক মাত্র 21 বছর বয়স মুমিন নওগাঁ জেলার, তার সাথে পালাইয়া যায়। এবং এই যাওয়ার পিছনে কারণ হইল কি প্রেম, এবং যে মাধ্যমটা প্ল্যাটফর্মটা ব্যবহার করা হয়েছে সেটা হইল কি টিকটক, এবং যে কারণে আমরা এর একটা নেগেটিভ পজিটিভ সাইড আপনাদের সামনে তুলিয়া ধরছি যে আমরা কিভাবে এই প্রজন্ম আরো সতর্ক হইতাম পারি। আমরা আমাদের বাচ্চা কাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে এই অবস্থায় আমাদের তারা কিভাবে আমরা সতর্ক করিয়া আমরা যেন এই যে প্রযুক্তির যে ট্র্যাপ যেটা আছে এটার মধ্যে না পড়িয়া, বরং প্রযুক্তির ট্র্যাপে ব্যবহার করিয়া আমরা কিভাবে তাদের মনিটর করতাম পারি। আমি বুঝাইতাম পারছি যে এই ট্র্যাপের মাঝে নিজেরাও পড়তাম না, বাচ্চাদেরও পড়ার সুযোগ দিতাম না, বরং বাচ্চারা যে পড়ে যাব এই ধরনের সম্ভাবনাময় পরিস্থিতির সৃষ্টি হইলে তাইলে সেই বাচ্চাদেরকে আমরা কিভাবে সেই ট্র্যাপ থেকে বাঁচাইতাম পারি, এই প্রযুক্তি ব্যবহার করিয়া এই ধরনের একটা প্রজ্ঞার প্রয়োজন আছে। জ্ঞানের নাই, প্রজ্ঞার প্রয়োজন। আমি বারবার যে শব্দটা কই, জ্ঞান এক জিনিস এবং প্রজ্ঞা হইলে আরেকটা জিনিস। আপনি জ্ঞান অর্জন করিয়া বিসিএস পাস করতে পারেন, আপনি জ্ঞান অর্জন করে বিএ পাস, এমএ পাস থেকে নিয়ে সর্বোচ্চ ডিগ্রি হাসিল করতে পারেন, কিন্তু সেই জ্ঞানের ব্যবহার করার নাম হইল প্রজ্ঞা। সেই প্রজ্ঞা যদি আপনার নৈতিকতার মধ্যে না থাকে, সেই প্রজ্ঞা যদি আপনার মস্তিষ্কের মধ্যে না থাকে, সেই প্রজ্ঞা যদি আপনার আচার আচরণে না থাকে, তাহলে আপনার অর্জিত জ্ঞান একেবারে ধ্বংস। আপনার অর্জিত জ্ঞানের কোনো মানে নাই। কারণ জ্ঞান অর্জন করা যেমন ফরজ, অনুরূপভাবে জ্ঞানের হিকমত খাটানি। একটা জিনিস আমি কইয়া শেষ করিলাম, এরপরে আমি পিছনের দৃশ্যগুলা দেখাইমু যে ও জ্ঞান সম্বন্ধে আমি এই বিষয়ে একদিন পরিপূর্ণ আলোচনা করবো। দেখো বাংলায় দুইটা শব্দ আছে, একটা হইল জ্ঞান এবং প্রজ্ঞা, এবং এই সেম শব্দগুলার ইংরেজি হইল গিয়া নলেজ এন্ড উইজডম, আবার এর আরবি হইল গিয়া ইলম এবং হিকমত। তো এইগুলো আপনারা একটু স্টাডি করবা, নিশ্চয়ই এগুলোর মধ্যে পার্থক্য রয়ে গেছে গিয়া, বুঝছেন? কারণ জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। কোরআনে কারীমের প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হইয়া যে আয়াতটা প্রথম নাজিল হয়েছে সেটা কিন্তু জ্ঞান সংক্রান্ত বিষয় আছে। অন্যত্র হাদিসের মাঝে বারবার কোয়া হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর লাগি ফরজ ইত্যাদি ইত্যাদি নানানভাবে। আলেমর মর্যাদা, জ্ঞানীর মর্যাদা সর্বাত্রে তোলা হয়েছে, এমনকি অনেক কিছুই হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা ধরতে পারি, কিন্তু আমরা তো জ্ঞান অর্জন ঠিকই করি, কিন্তু পরবর্তীতে এই জ্ঞানটার ব্যবহার করতে পারি না। আপনার যা কিছু আছে, যতটুকুই আপনি অর্জন করছেন, আপনি সবকিছু খারাপ জিনিসকে বর্জন করিয়া আপনার অর্জিত জ্ঞানরে একটু নিয়ে চিন্তা ভাবনা করো, আপনার আমাদের প্রজ্ঞা সৃষ্টি হইব। সেই প্রজ্ঞা থেকে আমি আপনার বাচ্চাদেরকে, আমাদের পরিবার, সমাজ, সংসার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাল্লাহ। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দিই। দর্শক, আমি যে জায়গাটার মাঝে আছি, চমৎকার সুন্দর এই মুহূর্তে লন্ডন শহরের এই যে হ্রদ হয়, এই শব্দটা আপনাদের কাছে আবার অনেকের কাছে নতুন মনে হইতে পারে, আসলে নতুন নাই। এই ধোকা এখানে অনেকগুলা বোট রয়ে গেছে কি ব্লু কালারের, এবং প্রত্যেকটা বোটের মাঝে আমি একটু যদি ঘুরে দেখি, প্রত্যেকটা বোটের মাঝে 20টা 25টা করিয়া বা 10টা 15টা করি পাখি, কবুতর এবং নানান জাতীয় প্রজাতির পাখিগুলা বইছে। আমি একটু এটা ইয়ে করলাম, লগে তা হোকা বইছে, এবং আজকে এখানে প্রচুর ঠান্ডা, আমার কাছে লাগে মাইনাসের মতো প্রচুর ঠান্ডা। এই দেখোকা পাখিগুলা বইছে, খুবই সুন্দর একটা দৃশ্য। এখন কত হইল কি এই বইটগুলা খেলে চলমান নাই। দর্শক, এই যে পার্কটা আপনারা দেখতে পারা, এই পার্কও 6 মাস বা 7 মাস ওরা যখন সামার থাকে বা সুন্দর আবহাওয়া থাকে, তখন এই বোটগুলা চলমান থাকে। 10 বা 15 পাউন্ড হইব, এগুলা 1 ঘন্টা লাগিয়ে দেয়। তখন এখান থেকে লোকজন এই বোটগুলা নিয়ে এই যে হ্রদ যেটা আছে বা লেক, এর বাংলা শব্দ হইল কি রোড, এই জায়গাটা প্রদক্ষিণ করে, এবং এটা একটা সুন্দর অবস্থা রয়ে গেছে, চমৎকার সুন্দর। এখানে যে আইলগুলা দেখলা, দ্বীপগুলা দেখলা, এগুলো আমাদের পশু পাখিগুলা বসত করে, এবং সম্পূর্ণ আর্টিফিশিয়াল কৃত্রিম উপায়ে এই লেকটা বানানো হয়েছে। শুধুমাত্র
দুইটা কারণে, একটা হইল কি পাখিগুলার বাসস্থান, আর দ্বিতীয়ত হইল কি যারা পর্যটক আসুন, দর্শনার্থী আসুন, যারা ভিজিটর আসুন, তারা আইলে যাতে এখানে বিনোদন করতে পারে। এটা একটা রিসোর্টের মতো, বাট অ্যাকচুয়ালি রিসোর্ট নয়, বাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হই এটা ওভাবেই আপনারা মনে করে নিবা। তো এই হইল গিয়া আজকের অবস্থা। আমি একটু পিছন সাইডটাও দেখাইলে আমরা লাইভ শেষ করবো ইনশাল্লাহ। দীর্ঘ সময় থেকে আলোচনাতে আসলাম। আমার পিছনে রয়ে গেছে গিয়া এই পার্কর একটা বিশাল সৌন্দর্যময় জায়গা। আমি যেখানে খাড়া আছি কত বড় একটা গাছ, দেখো এই গাছটার বয়স হয়তো 100 বছর হইতে পারে, মোরাল লেস হইতে পারে, আমি জানি না, কিন্তু অনেক বড় একটা গাছ। এবং আজকে এখানকার ওয়েদারও চমৎকার, সুন্দর স্বর্ণালী একটা সকালবেলা। এবং এই সকালবেলা, সুন্দর স্বর্ণালী সকালবেলা আমি হাঁটতে হাঁটতে এই জায়গার মধ্যে আইছি। সুপ্রিয় দর্শক, যারা আমরা লগে লাইভ যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, সেই বিষয়টা একটু মাথার মাঝে রাখবা, কারণ আমাদের এই পৃথিবী দিনের পর দিন ধ্বংসের দিকে ধাবিত হওয়ার। আমরা জানি না আর কতদিন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব থাকবো, কিন্তু মানব সভ্যতা কোনো এক সময় বিলীন হয়ে যাবে, এটাই হইল কি বাস্তবতা। কারণ এই পৃথিবী আমরা যারাই যেভাবে যখন আইসি, আমরা কিন্তু একটা নিয়েই আইসি, যেটা হয় আমরা কিন্তু একটা সময়, সুনির্দিষ্ট সময় নিয়ে আইসি। অনেক ভাই বোন হল আমরা লগে যুক্ত হইছেন, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাইলাম। আর আমিন ভাইয়ের একটা সর্বশেষ হইল কি, আর সেই দিনের ভয় করে যখন কেউ কারো উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না। এটা বলে সূরা নাবার, খুব সম্ভবত একবারে শেষের দিকে আয়াতটা, আলহামদুলিল্লাহ যদি ভুল না হইয়া থাকে। আসলেই আমরা দুনিয়ার জীবনও যেমন একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে হয়। যেমন আপনি যখন ব্যবসা শুরু করবা, কোনো একটা, আমি স্টাডি থেকে যাই, আমাদের জীবনে আমরা প্রথমে স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে আমাদের কোনো এইম থাকে না, একটাই এইম থাকে বাবা মার, যে প্রাইমারি স্কুলে কেজিতে গেলে কেজির সর্বশেষ পর্যন্ত শেষ করা, এরপরে আমরা প্রাইমারি যাওয়া 5 পর্যন্ত পড়া, সেখান থেকে 6ও যাওয়ার পরে মেট্রিকের একটা টার্গেট থাকে, এবং মেট্রিকের কাছাকাছি যাওয়ার বাদে, তো মেট্রিক দেওয়ার বাদে তখন আর একটা টার্গেট থাকে যে আপনি ডাক্তার হইতা, ইঞ্জিনিয়ার হইতা, না কিতা হইতা, প্রকৌশলী হইতা, না চিকিৎসক হইতা, না অন্য কোনো কিছু হইতা। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের যেমন একটা সুনির্দিষ্ট টার্গেট থাকে, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমরা যখন পৃথিবীর মধ্যে ফাটাইছন, বানাইছন, একটা সুনির্দিষ্ট টার্গেট দিয়া, সময় দিয়া, এবং আমাদের ভাগ্যরে নির্ধারণ করিয়া প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট করিয়া তারপরে দিছন। সুতরাং আমি একটা আমি ফাউরি গেছি কি, খুবই দুঃখজনক একটা ঘটনা এই মুহূর্তে সুপ্রিয় ভাই বোন হল আমি আপনাদের লগে শেয়ার করিয়া। গতকালকে রাত্রে আমি প্রায়, তখন রাত্রে 12টা 1টা হইব, আমি লন্ডনের একটু অদূরেই মফস্বলের একেবারে সন্নিকটে আমার এক মামার বাসাত গেছিলাম। সেখানে গিয়া হঠাৎ করে আমি একটা সংবাদ পাইলাম। আমি একটু দেরিতে গেছি, ও কারণে তারা কইছেন যে তারা একটু বারে আসলা। তো বারে কোন জায়গাতে আসলে এই জিনিসটা কইতে গিয়ে তারা কইরা যে তারা গেছলা আমারও এক ফ্রেন্ডর, দেখো আমরা কোন পৃথিবীর মাঝে আছে, আমারও এক ফ্রেন্ডর ওয়াইফ ওর আপন ছোট বোন গতকালকে হঠাৎ করে তাই মারা গেছেন। কারণ বয়স হয়তো 40 বা 41 বছর, বা ওলা মোরেল লেস ওলা গালাখাসাত বয়স হইব। 3টা বাচ্চা, সব বড় বাচ্চা, যেটা মেয়ের বয়স না ছেলের বয়স, 26 বছর। মৃত্যুটা কিভাবে হয়েছে এই জিনিসটা আমি একটু আপনাদের শেয়ার করি। আমি খুবই ব্যথিত হয়েছি, কারণ গতকালকে সারাদিন আমি বাসাত আসলাম, কিন্তু আমি এটা জানছি না। এখন আপনার কাছে মনে হইতো আপনার ফ্রেন্ডর ওয়াইফর আপন ছোট বোন মারা গেল, আপনি জানলা না, এটা আপনার করে দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। মানুষের উপরে যখন বিপদ আয় তখন মানুষ কারে হইতো কারে না, আর হয়তো আমার ফোনও বন্ধ থাকতে পারে, নানান কারণে গিয়ে সংবাদ আমার কাছে নাও হইতে পারে, বাট আমি আসলে পাইছি না সংবাদটা। অ্যানুয়াল পরে আমি সাথে সাথে রাত্রে ওখান থেকে ফোন করছি, ফোন করে বিস্তারিত জানছি। ঘটনা হইল কি, তার কোনো রোগ ব্যাধি কোনো কিছুই আসিল না, কোনো কিছুই আসিল না। এবং তাই রাতের বেলা ঘুমাইছন, তার মার বাড়িতে আইসো নাকি, তার হাজবেন্ডের বাড়ি থেকে তার মার বাড়িতে আইসন। তার মার বাড়িটাও আমরা এলাকাত, কিন্তু যে বাড়িতে আইসন এটা সিলেট আছিল। সেখানে আওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া করছো, ঘুমাই গেছুন গিয়ে। সকালবেলা যখন গিয়া মায়ে গিয়া ডাকছো নাকি, উঠি যা খাইতে নি কিছু, সকাল হয়ে গেছে, ওই জন্য আমি একটু ঘুমাই, ভাল লাগেন না, এখন ডাকিও না। ওই যে ঘুমাইছন, আরো কিছুক্ষণ পরে গিয়া দেখুন যে এত লড়াচড়া নাই, সন্দেহজনক। পরে দেখা যায় তাই ঘুমোর মধ্যেই কিন্তু গতকালকে মারা গেছন। তো এই যে বোন গতকালকে ঘুমোর মাঝে মারা গেছন, এটা থেকে আমাদের ওই যে এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, যারা শুরু থেকে এই আলোচনাগুলো শুনছেন না, তাদের জ্ঞাতার্থে কইলাম যে কয়েকটা জিনিস শিক্ষা। প্রথম ওই লগি মৃত্যু সুনির্দিষ্ট,
যেই সময়টা আল্লাহ আপনার আমার লাগিয়া নির্দিষ্ট করছেন সেই সময়টাতে আমরা মরম। এই বনির কোনো রোগ ব্যাধি বা কোনো ধরনের কোনো শারীরিক কোনো ধরনের কোনো দুর্বলতা বা কোনো রোগ কোনো কিছুই আসিল না। তাই তো গুমো সবই মনে করা গুমো, কিন্তু তার মৃত্যু যখন আইছে, আজরাইল যখন আইসন, তখন তার যে অবস্থা পাইছেন সেই অবস্থাতে দান কবজ করিয়া লইয়া গেছেন। অবশ্য প্রত্যেক মানুষের মৃত্যুকালীন একটা যন্ত্রণা আছে, এটা আরেকটা বিষয়, এটা আমরা সহজে এত বুঝতাম না। আমরা মনে করি যে আমরা চকুর সামনে একজন মানুষ কয়েক সেকেন্ডে মারা গেছে, সেটা অ্যাক্সিডেন্ট হইয়া হোক, হার্ট অ্যাটাক হইয়া হোক, ব্রেন স্ট্রোক হইয়া হোক, এটা যথেষ্ট নয়। আমরা এই সময়, চিন্তার সময়, দৃশ্যমান সময় এবং মৃত্যু হওয়ার পরে যে ইন্টারনাল সময়, যেটা এটার মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়ে গেছে গিয়া। এগুলা একদিন আমি আরেকটা লাইভের মাঝে এর একটা বিশুদ্ধ ব্যাখ্যা দিছিলাম, তবে পরবর্তীতে আমরা পরবর্তী অনুষ্ঠান বা পরবর্তী এগুলা এটা নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর যে জিনিসটা হইল কি, যে মৃত্যু যখন আইব তখন আপনি টয়লেটের ভিতরে তাহকা, গুমো তাহকা, নাসার তাহকা, গানও তাহকা, ওয়াজর তাহকা, সেজদারত অবস্থায় তাহকা, আমার লেখান ওইভাবে মাথো তাহকা, এই মুহূর্তে আমি ডর লাইয়া ফরি মারা যাইতাম পারে। হয়তো এটা আমার লাগে সৌভাগ্য হইতে পারে, কারণ আমি তো বালা মাতগুলা মাতিয়ার, আর আপনারাও দেখলে আমি মারা গেলাম। তবে মৃত্যু আমরা কামনা করতাম না সবসময়, মৃত্যু ওইভাবে কামনা করতাম আল্লাহ হিকায়া দিলা, যে আল্লাহ যেন আমরা সুন্দর আমল আখলাকতার সাথে এবং বালা থাকা অবস্থায় মৃত্যু দেন এইভাবে। কিন্তু আপনি বিপদগ্রস্ত হইছেন, আর্থিকভাবে দৈন্যদশার মাঝে আইসন, আপনার জীবনে নানা ধরনের রোগ ব্যাধি আইছে, আপনি বিষণ্ণ হয়ে গেছেন, আর এগুলো থেকে মুক্তির লাগি আপনি কখনো মৃত্যুরে কোনোদিন আপনি কামনা করবেন না। যদি আপনি কামনা করেন তাহলে আপনি আল্লাহর সৃষ্টির যে নিয়ম এবং আল্লাহর যে অনুশাসন এবং বিধানের যেটা আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, এর পরিপন্থী একটা কাজ করছেন বলিয়া গণ্য হইব। এই জিনিসটা মনে রাখবা। আপনি যত বড় অভাবের মাঝে থাকা, যত কিছুর মাঝে মৃত্যু আপনি চাইতে না। গতকালকে আমি একটা কথা কইছিলাম, অনুরূপভাবে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যদি একেবারে মুমূর্ষ অবস্থায় থাকেন, ইন্টেন্সিভ কেয়ারের মাঝে থাকেন, বিশেষ কোনো অবস্থার মধ্যে থাকেন, তাহলে তা লাগেও আপনি মৃত্যু কামনা করবা না, বরং আপনি দোয়া করবা আল্লাহ যেন তার নেক হায়াত দেন। এবং যদি কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকে এবং সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাঁচিব অতক্ষণ পর্যন্ত যদি আমলদার হয়ে সোয়াব পাইতে থাকবো, কারণ হয়তো আরো বেশি সোয়াব করবো, আরো বেশি তওবা করবো, আরো বেশি বেশি এবাদতের সুযোগ পাইব, ঠিক আছে না? আর যদি পাপিষ্ট হয় তাহলে তার লাগেও সংশোধনের একটা পথ খোলা থাকবো। সুতরাং এই জিনিসগুলো চিন্তা ভাবনা করলে আল্লাহর সৃষ্টির যে প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির নিয়ম রে ভঙ্গ করিয়া আমরা কে কোন ফিরে কিতা কইসন, কোন আলেমে কিতা কইসন, সবাই তো আর সঠিক কথা কয় না, অনেকের ভুল করিয়াও ভুল কথা কইন, আবার অনেকে ইচ্ছা করিয়াও গুমরামির কারণে ভুল কথা কইন। সুতরাং আমরা আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিচ্ছেন তার দ্বারা আমরা এটারে বিচার বিশ্লেষণ পর্যালোচনা করিয়া যেটা বলা হয় সেই হিতাহিত জ্ঞান শূন্যতা থেকে বারইয়া আমরা যেন সঠিক কাজটা করতাম পারি, এই জিনিসটা আপনার তো মনে রাখতে হইব। তো যে কথাটা খোয়াত আসলাম, এই বইনর তখন আর সময় গেছে গিয়া, অর্থাৎ তাই হঠাৎ করে মারা গেছ। আপনি চিন্তা করুকা, তাই কিন্তু রাতে ঘুমাইছন, তার স্বামী হয়তো বারে আসলা আইলা এনে গরো নাস্তা করলা এনে, এবং আজকে তাই হয়তো তার গরো স্বামীর বাড়ি ফেরত গেলা এনে, কিন্তু তার মৃত্যুটা হঠাৎ করে গেছে। আসলে এখানে হঠাৎ কোনো মৃত্যুই হয় না। ওই যে আমি আগে কইছি, মৃত্যুটা হইল কি সুনির্দিষ্ট। আমরা সব সময় মৃত্যুর লেগিয়া প্রস্তুত থাকতে হইব। আর যারা প্রস্তুত নয়, মনে করি আমরা অনেক সময় যে রোগ ব্যাধি হইলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইমু, চিকিৎসা নিমু, এবং আমার মৃত্যুটা কালকে হইব, ফরু হইব, হইতেও পারে, এই ধরনের একটা চিন্তায় কোনো মানুষও ফিতরতগত বা অভ্যাসগত দিক দিয়া, প্রকৃতিগত দিক দিয়া মৃত্যুর লাগি প্রস্তুত থাকে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমলদার, দিনদার এবং যারা মৃত্যুর সম্বন্ধে, মৃত্যুর ডেফিনেশনটা, সংজ্ঞাটা বুঝতে পারছে, তারা কিন্তু সবসময় মৃত্যুর লাগে প্রস্তুত থাকে। এর লাগে আমরা যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করতাম পারি না, আবার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে আমরা ধারণা করতাম পারি না। তো মৃত্যু সংক্রান্ত জ্ঞান, এর ডেফিনেশন এবং এটা কিভাবে হইতে পারে সেই ঐশিক জ্ঞানটা আমাদের অর্জন করা প্রয়োজন। তাইলে আমাদের ভিতরে ভয়, ভীতি এবং আমল আখলাক করার একটা প্রবণতার সৃষ্টি হইব, তাহলেই কিন্তু আমরা সত্য পথে থাকতাম পারবো। অন্যথায় আপনারা চিন্তা করুকা, আপনার রাজনৈতিক ময়দানে যাওয়া, অর্থনৈতিকভাবে যাওয়া, সামাজিকভাবে যাওয়া, পারিবারিকভাবে যাওয়া, যেইভাবে যে অবস্থার মধ্যেই আপনার নিজের জীবনে রাখেন না কেন, প্রত্যেকটা অবস্থার মধ্যে ভালো এবং মন্দ দুইটাই কিন্তু রয়ে গেছে। এখন আমরা যারা, আমি সবসময় একটা উদাহরণের ভয়ে দেই, আমরা যারা রাজনৈতিক মাঠে দুইটা প্রতিপক্ষ মারামারি করিয়া একজন আরেকজনের যখন মারা যায়, একজন আরেকজন হাত বা হত্যা করেন, তাইলে এই দুই পক্ষের কিতা উভয়ই কিতা অপরাধিনী, উভয়ই কিতা আল্লাহর কাছে গুনাহগার নেই? এর জবাব দুইটা।
যদি দুই পক্ষ মুসলমান হইন তে মনে রাখতে হইব আপনার তোরে যে ফেতনা হইল গি হত্যার থেকে আর ভয়াবহ। এটা একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট অথেন্টিক সহি একটা হাদিস, এবং কোরআনের সম্পূর্ণ অনুবাদ করলে যেখানে যেখানে কাতিল এবং ফেসাদের বিষয়গুলো আইছে সেখানে এই জিনিসগুলো সুস্পষ্টভাবে সামনে আনা হয়েছে। অর্থাৎ যদি আমরা মুসলমান যারা আছি, মুসলমানের মধ্যে দুই অন্তর্দ্বন্দ্ব থাকা এবং দুই মুসলমান গ্রুপের মাঝে যে কোনো কারণেই দ্বন্দ্ব ফেসাদ করিয়া যদি উভয় পক্ষ মারামারি করিয়া যেই মরবা, দুই পক্ষই কিন্তু জাহান্নামে দেওয়ার সম্ভাবনা বেশি। কেন একবার আল্লাহ রসুলের প্রশ্ন করা হয়েছিল যে এলা দুইজন মুসলমানের দুই পক্ষই মিলিয়া মারামারি করছেন, একজনে মারা গেছেন আর একজন মরি গেছেন গিয়া। আল্লাহ রসুল কেছেন দয়জন হইল গিয়ে জাহান্নামী। তো আল্লাহ রসুলের আবার প্রশ্ন করা হয়েছে, ইয়া আল্লাহ রসুল, যে মারলো হে তো জাহান্নামী হইতো, কিন্তু যে মারা গেল এ জাহান্নামী কিভাবে হইতো? আল্লাহ রসুলের কইরা হে যদি বাঁচিয়া থাকতো হে কিন্তু এরে মারলো এনে। পরিস্থিতির উপরে, অবস্থার উপরে নির্ভর করে। তো বিশেষ করে আমরা রাজনৈতিক ময়দানগুলা কিন্তু ওভাবে আমরা রাজনীতি করতাম পারি, আমাদের মতবিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, আমাদের নানান ধরনের বিভেদ থাকতে পারে, কিন্তু একে অন্যরে মারি দেওয়া, একে অন্যরে গুম করা, হত্যা করা, একে অন্যরে একবারে দুনিয়া থেকে উঠে দেওয়া, এই প্রবণতা যারা করব এর বেশিরভাগ ইয়েটা গিয়া পড়বো যারা করবো তার উপরে, এবং যারা এর নেতৃত্বে থাকবো তাদের উপরে পড়বো। এই জিনিসগুলো আমরা মনে রাখতে হইব, এবং উভয়ই জাহান্নামে দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে গিয়া। আবার অমুসলিম হইলে সেটা অন্য বিষয়, সেই আলোচনা তো আমরা যাইলাম না এই মুহূর্তে। তো আমি জিনিসটা ওখানে কইলাম যে আমাদেরকে সতর্ক হইতে হইব, এবং এইভাবে এই যে আমার তালুগের বইন হকা বা আমার ফ্রেন্ডের ওয়াইফর বইন হঠাৎ করে তাই মারা গেলা, এটা তারা যেমন ব্যথিত করছে অনুরূপভাবে আমরাও ব্যথিত করছে, পাশাপাশি আমরাও সতর্ক হয়েছে। কালকে রাত্রে 5টা পর্যন্ত আমি হজা গেছিলাম, আমার সকালবেলা দেখছি 6:30টার সময় আমিন ভাই ফোন করছেন, তখন আমি ঘুমাই গেছি, ঘুম লাগিয়ে গেছে। আসলে প্রত্যেকটা মৃত্যু থেকে একটা অশান্তির সৃষ্টি হয়, আমার নিজের অশান্তির সৃষ্টি হয়। বিশ্বাস করোকা এই মুহূর্তে হয়তো আমিন ভাই লাইভটা দেখলা, তাই না আমার লগে সকালে মাতিছন, কিন্তু আমি কারণ হইতাম ফাউরি গেছি, কারণ যে সময় তার লগে মাতো হয় তখন আমি লাইভ করার লাগে অলরেডি পার্কও আসছি। তো এই জিনিসটা আপনারা মনে রাখবা যে যতদিন পর্যন্ত আপনি কিভাবে বুঝবা যে আপনার ভিতরে মৃত্যু নিয়ে একটা ভাবান্তর আছে, মৃত্যু নিয়ে একটা মানে একটা চিন্তা আছে, যখন দেখবা আপনার আশেপাশে কোনো মুসলমান বা যে কোনো অমুসলমান যারা এই মৃত্যুবরণ করে তার যদি কোনো প্রতিক্রিয়া আপনার অন্তরের মাঝে না উঠে পড়ে, আপনার যদি ভয় না হয়, মৃত্যুর ভয় না হয়, তাহলে বুঝতে হইব আপনার অন্তরের মাঝে কালার দাগ পড়ে গেছে গিয়া। যতটা মৃত্যু আজ পর্যন্ত গত কয়েক মাসে যতগুলা মৃত্যু বা কঠিন ভয়াবহ রোগের সংবাদ পাইছি, আমার নিজের মাঝে অশান্তি করে। আমি নিজে নিজে বুঝি হয়তো আমার এই ভীতিটা আছে, কিন্তু আমি যদি এই ভীতিটা দরিয়া রাখতে না পারি, আমি যে ইগনোর করি, একসময় আমার অন্তরের মাঝে ওই যে ছোট ছোট একটা ডট, পরবর্তীতে এই ডটটা বিশাল আকার ধারণ করব, এবং একটা সময় আমি সংশয়বাদী হয়ে যাব গিয়া। এবং এইভাবেই আমাদের মুসলমান ছেলে মেয়েরা ধীরে ধীরে সংশয়বাদী হয়ে যায় গিয়া। সুপ্রিয় ভাই বোন সকল, সবাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমরা লগে যোগ দিচ্ছেন। প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে কি, প্রায় 29 মিনিট বোধ হয়, 29 মিনিটের মতো আমরা আজকের বিষয়বস্তু আমি এখন শেষ করবো। আপনারা সবাই এই লাইভটা একটু শেয়ার করবা যদি ভালো লাগিয়া থাকে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হইল গিয়া 11 বছরের মেয়ে, তারপরে 6ষ্ঠ শ্রেণীর মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক একটা কিশোরী, যুবতীও হওয়া যায় না। মানুষের যতক্ষণ পর্যন্ত মেয়েদের একটা নির্দিষ্ট সময় না হইছে, অর্থাৎ যুবতীর যে একটা নিদর্শন আছে, যুবক হওয়ার বা যুবতী হওয়ার, সেই নিদর্শন পরিলক্ষিত না হওয়া পর্যন্ত যুবতী হওয়া যায় না, এরারে কিশোরী হওয়া হয়। একটা কিশোরী মেয়ে টিকটক করিয়া, টিকটকের কারণে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরে হেন অবস্থার মধ্যে ফালাইয়া ঢাকা শহরও বরিশাল থেকে ঢাকা তাইছিল, সেখান থেকে তারা প্রেমিকের হাত ধরি, যে টিকটকের মাধ্যমে যে প্রেমিকের লোকের যোগাযোগ হয়েছে তার হাত ধরিয়া নওগাঁত গেছে, সেখান থেকে গতকালকে রাত্রে উদ্ধার করা হয়েছে। এবং তার যে বক্তব্য আমরা শুনলাম, এবং সামাজিকভাবে আমরা যে সচেতনতা প্রয়োজন সেগুলো নিয়ে একটা সার্বিক আলোচনা এখানে আমরা করছি। আমি আশা করি আজকের এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। আজকের এই আলোচনা থেকে আমরা অনেক জিনিস শিখতাম পারছি, এবং এইভাবেই যখন যেই সংবাদগুলা আমরা কাছে আইব, যে সংবাদটার গুরুত্ব রয়ে গেছে কি, এই ধরনের সংবাদগুলা নিয়ে আমি লাইভ আইমু এবং লাইভ পর্যালোচনা করবো ইনশাল্লাহ। সেই সংবাদ হইতে পারে এই ধরনের সামাজিক,
অপকর্মগুলার হইতে পারে কোনো রাজনৈতিক ঘটনার বা প্রেক্ষাপটর, হইতে পারে অন্য যে কোনো বিষয়ে। তবে সময় সাপেক্ষ বিষয়, আমাদের হাতে সময় সব সময় থাকে না সব বিষয়গুলা। আর এখন তো অনলাইনে বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা, নানান ধরনের তর্ক বিতর্ক, একে অন্যের ধাওয়া পাল্টা ধাওয়া সবকিছুই চলে। আমরা আবার সেই সংস্কৃতির মধ্যে যাইতাম চাই না। আমরা যে সমস্ত আমাদের প্ল্যাটফর্মগুলো আছে, এখান থেকে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হয়, যে সমস্ত ঘটনাগুলো, যেমন আপনারা লক্ষ্য করবা গত কয়েক বছর থেকে আমরা যে এই প্ল্যাটফর্মগুলো চালাই, আমরা কিন্তু হুট করে যে কোনো সংবাদের ফ্রন্টও আনি না। অনেক সংবাদ আছে যেগুলা গ্রাম্য পর্যায়ে বা মফস্বল পর্যায়ে বা একেবারে এটার কিতা হয় শব্দটা হইল গিয়া প্রত্যন্ত অঞ্চলের মাঝে ঘটে, যেগুলো ওই অঞ্চলের লগে সম্পৃক্ত, এবং এটা মানে জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে এই সংবাদগুলোর আনিয়া মানুষের হতাশার কারণ হওয়া, এই ধরনের সংবাদ আমরা একেবারে আনি না। যদি ভুলবশত এলা দুই একটা সংবাদ আইলেও আইতে পারে, কারণ সব সময় তো সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমরা পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করি যে যেই সংবাদগুলো থেকে আমাদের মানব সভ্যতার বিবর্তন হওয়ার ফলে যে পরিবর্তনের প্রয়োজন বা কোনো শিক্ষা রয়ে গেছে কি, সেই সংবাদগুলোই আমরা শুধুমাত্র প্রচার করার চেষ্টা করি। আর যেগুলো থেকে মানুষের জিজ্ঞাসা, একে অন্যের প্রতি নানান ধরনের ফেতনার সৃষ্টি হয়, এগুলো আমরা আনি না। যেমন আজকের এই ঘটনাটা আমি মনে করি সামাজিক অ্যাওয়ারনেসের একটা পার্ট রয়ে গেছে কি, এখানে আমরা সামাজিকভাবে একে অন্যের সতর্ক করা দরকার। কারণ আমার যেমন আছে ছেলে মেয়ে, আপনারও ছেলে মেয়ে আছে, ভাই বোনও আসুন, যার ছেলে মেয়ে নাই, যারা ইয়াং আসুন, এই মুহূর্তে 20-25 বছর বয়স, এখনো পর্যন্ত বিবাহ শাদী করছেন না, আপনার তোর ভাই বোনের প্রতি আপনারা খেয়াল করক্কা যে এরা টিকটক ব্যবহার করেনি, এদের পড়ালেখার প্রতি এখন কতই লগি যে আপনি যদি আজকে এই লাইভ শুনিয়ে গিয়া আপনার ঘরে গিয়া গরম হইন বলে তুমি আর আজকে থেকে টিকটক ব্যবহার করতে পারত না, তুমি আর এই করতে পারতে, তাহলে এটাও কিন্তু একটা নেগেটিভ সাইড রয়ে গেছে গিয়া। আমরা এটা না করিয়া যে কোনো নেগেটিভ জিনিসকে বন্ধ করতে হইলে এর এগেনস্ট একটা পজিটিভ জিনিস তার সামনে উপস্থাপন করতে হইব। যেমন ধরক্কা আমি আপনার ঘরও আমার দাওয়াত দিচ্ছেন, আমি আইসি, এবং আপনি আমারে না জানাইয়াই বা আপনি আমার সম্বন্ধে হয়তো জানছেন না, মায়াইও আমার লাগি 4-5টা আইটেম করছেন, কিন্তু দেখা গেল যে কোনো আইটেমও আমি খাইতাম না, অর্থাৎ আমার এটার মধ্যে অ্যালার্জিক আছে, রিয়াকশন আছে, ইত্যাদি আছে নানানভাবে। তখন আপনি করবা কিতা, আপনি তো আমার প্রতি নারাজ হইতে না, বা আপনি খাইলা না, খানে আমি রান্নাম কষ্ট এটা করবা না, করতা না, আপনি অল্টারনেটিভ আরেকটা জিনিস হয়তো ওনা মাত্র হয়তো দুধ খালা হোক আর পানি হোক আর জ্যেষ্ঠ হোক আরেকটা নতুন জিনিস উপস্থাপন করবা, এতে আমিও খুশ, আপনিও খুশ, এবং আদবটাও বহাল থাকি গেলগে। তো অনুরূপ ভাবে আমরা যখন সমাজে কোনো জিনিস আমাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যখন বিভ্রান্ত পথে যায় গিয়া, কোনো খারাপ পথে যায় গিয়ে, তখন তাদের আনতে হইলে তাদের সামনে বালা জিনিসটাকে প্রথমে উপস্থাপন করতে হইব। যে কারণ আপনি যে তাদের ফোনের নেশা থেকে বার করিয়ে আনতা, হে কিমান বারোই গেল গে, আপনার এই মেয়েটা এই ছেলেটা আপনি কইলা কালকে থেকে আপনি ফোনটা আনি লইলা তার কাছ থেকে, কিন্তু যে সময়টা সে ফোনের মাঝে থাকতো, এই সময়টা তার অন্য কোনো বিকল্প কোনো কিছু দিশনি, যেটা দিয়া ফোন থেকে বারোইয়া আওয়ার যে সময় পাইছে এই সময়টা কাজও লাগাইতো। তাইলে তো যদি এটা না দিতে পারেন, এটা যদি পরিবেশন না করতে পারেন, উপস্থাপন না করতে পারেন, তো আরো মানে বিদ্বেষী হইব আপনার প্রতি, এবং তার ভিতরে বিষণ্ণতা আরো কাজ করবো, এবং একসময় পাগল হয়ে যেতে পারে। তো এর লাগি আমরা সবকিছুর মাঝে ওই যে কথাটা কিছুক্ষণ আগে আমি কইছি যে প্রজ্ঞা এবং জ্ঞান, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আপনি জ্ঞান অর্জন করছেন, এটা ভালো কথা, আপনার জ্ঞানটা নিয়ে একটু পর্যালোচনা করক্কা, একটু শক্তি লাগিয়ে চিন্তা ভাবনা করক্কা, সেখানে আপনার প্রজ্ঞার জন্ম নিব, সেই প্রজ্ঞাটারে আপনি ব্যবহার করক্কা, তাইলেই আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব আমাদের এই পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থা যত কিছু অনিয়ন্ত্রিত আছে সেগুলোর নিয়ন্ত্রণ করিয়া একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমে আমরা সবাই ভূমিকা রাখতে পারি। আমি আশা করি আপনারা সবাই এই ধরনের ভূমিকা রাখার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সকল আসন। আমরা শুধুমাত্র পরিবর্তনের প্রয়োজন, শুধুমাত্র মন মানসিকতার প্রয়োজন, শুধুমাত্র অ্যাকশনের প্রয়োজন। শুধু মনে রাখবা যে পরিকল্পনা থাকলেই সবকিছু করা যায় না, পরিকল্পনার পাশাপাশি অ্যাকশনের প্রয়োজন, আর অ্যাকশন নিতে হইলে জ্ঞানের প্রয়োজন, আর জ্ঞানটা খাটাইতে হইলে আপনার প্রজ্ঞার প্রয়োজন। এই সমস্ত কিছুর ভিত্তিতে আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। কথাবার্তায় যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, এবং আজকের এই লাইভটা আপনারা সবাই শেয়ার করবা। আপনারা তো শেয়ার করার মধ্য দিয়া অন্য কোনো ভাই, হয়তো আপনারা যারা হুঁচন আমাদের কারোর মধ্যে হয়তো এই সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আপনি শেয়ার করার কারণে অন্য কেউ মাঝে যদি এই সমস্যা থাকে, তাইলে যে কথাগুলা কইলাম, যে টেকনিকগুলা কইলাম, সেই টেকনিক ব্যবহার করিয়া অ্যাপ্লাই করিয়া হয়তো তার অনেকে আছে আমরা সমাজে এই ঘটনাগুলো ঘটে মুখ দিয়ে খুলিয়া কইতেও পারে না, আবার সহ্যও করতে পারে না। তো কেউ কইল না,
সহ্য করি বই থাকলো এবং তারে বাহ্যত দৃশ্যমান আমরা সুখী দেখলাম, এটা দেখিয়া ধারণা করার কোনো উপায় নাই যে আপনার আশেপাশে আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা সবাই সুখী। প্রত্যেকটা মানুষের লগে ইন্টারনালি আপনারা মিলার চেষ্টা করোকা, ম্যাচিং করার চেষ্টা করোকা, তাদের ভিতর খবরগুলো পাওয়ার চেষ্টা করোকা। দেখবা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা সমস্যা রয়ে গেছে কি, কোনো না কোনো একটা সমস্যা লাগে হ্যাঁ হয়তো হন্য হইয়া এর সমাধান ঘটে কিন্তু লজ্জায় হইতে পারেন না। তো আপনি যখন তার নিকটস্থ হয়ে যাবা কি, আপনি যখন তার জিনিসগুলা অনুধাবন করার চেষ্টা করবা, তারে আজ করার চেষ্টা করবা, তখন হয়তো একসময় মুখ খুলি হয়ে আপনি সমাধান দিতে পারবা। তো আপকা আমরা আরো বেশি প্রজ্ঞাশীল হই। ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আবারও পরবর্তী কোনো লাইভ আপনাদের লগে দেখা হইব, কথা হইব, কথাবার্তায় ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কোনো কথা যদি আমি গতকালকেও কইছি, প্রতিদিন হই, কোনো কথা কোনো তথ্য যদি ভুল করিয়া ভুল পরিবেশন করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা, আমরা এটা পরিশুদ্ধ করিয়া নিমু। সমালোচনার কোনো প্রয়োজন পড়তো না ইনশাল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, এটাই স্বাভাবিক। আজকের মতো বিদায় নিলাম। এতক্ষণ মতো আমি আসলাম সারওয়ার, আর পেজগুলো আমরা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।